ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। স্থলে অভিযানের হুঁশিয়ারির পর ভোল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চায় না তেহরান। The United States military totally demolish the enemy far ahead of schedule. We don't see any reason why we should negotiate with the US. যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি। ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি। আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। চিন্তা করতেছি যদি কিছু ভরে রাখি, 2 দিন যেতে পারি, সেটাই আমাদের জন্য অনেক। কারো দেখা যাচ্ছে 100 টাকা তেল লাগবে, সে 1000 টাকা তেল নিয়ে যাচ্ছে, এরকম। আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেটবার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যমুনায় কূটনীতিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের নিয়ে বিএনপির কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব গ্রহণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সাবেক 2 উপদেষ্টার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াতের। রাজধানীতে বিক্ষোভ। অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। পাট দিবসে রাষ্ট্রপতি। পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। এবার রাজধানীর কামারপাড়ায় বাসায় ভয়াবহ বিস্ফোরণ। অন্তঃসত্ত্বা নারীসহ দগ্ধ 10। আশঙ্কাজনক 7। দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। উপসাগরীয় অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ভোল পাল্টিয়ে ইরানের স্থল অভিযানের জন্য সেনা পাঠানো সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে জানিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা হামলা চালায় ইরান। শুক্রবারও তেল আবিব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে তেহরান। ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উপসাগরীয় দেশগুলোতেও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে তেহরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারান্ত প্রদেশে 2টি স্কুলে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশেও। সংঘাতের মধ্যেই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে স্থল অভিযানের কথা বলার একদিন পর জানালেন সেটা শুধু সময়ের অপচয়। তবে ইরানকে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। The United States military together with the মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। Why we should negotiate? আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে 2 বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। With the US from us. এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রাইসা জান্না, সময় সংবাদ। যুদ্ধের কারণে ফুরিয়ে যেতে পারে জ্বালানি তেলের মজুত। বাড়তে পারে দামও, এমন আশঙ্কায় দিনভর রাজধানী সহ সারা দেশের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন সাধারণ গ্রাহকরা। যদিও পরিস্থিতি পরিদর্শন করে পর্যাপ্ত তেল মজুত থাকার তথ্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সংকট মোকাবিলায় জ্বালানি তেলের ক্রয়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে অস্থির বিশ্ববাজার। জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশের গ্রাহকরাও। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। দিনভর তেল কিনতে অস্বাভাবিক এমন ভিড় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। আতঙ্কে গেল কয়েকদিন ধরেই হুমড়ি খেয়ে অতিরিক্ত তেল নিচ্ছেন গ্রাহকরা। দু একটা পাম্প খোলা আছে যার কারণে এত ভিড়। আর দৈনন্দিন কাজের জন্য অবশ্যই আমরা একটু রিজার্ভ করে রাখছি, সত্যি কথা যেটা। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কথা বলেন ভোক্তা ও পাম্প মালিকদের সঙ্গে। আশ্বস্ত করেন দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। আতঙ্কিত না হয়ে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। জ্বালানি সরবরাহ নিয়ে আমি মনে করি তাদের দুশ্চিন্তা হবার মতো কোনো কারণ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশে আপাতত না বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান প্রতিমন্ত্রী। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায় আমরা সেটুকুই চেষ্টা করব। মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে বিপিসি। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় দৈনিক ট্রিপ প্রতি অকটেল পেট্রোল সরবরাহের পরিমাণ হবে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, জিপ মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার। এছাড়া পিকআপ ভ্যান, লোকাল বাসে ডিজেল নেওয়া যাবে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনার ট্রাকে ডিজেল সরবরাহের সীমা 200 থেকে 220 লিটার। আর এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের। ওইভাবে দিলে তো গাড়ি চালাইতে পারবো না। 2 লিটার তেল ফুরে গেলে তখন পেট্রোল পাম্পে মানুষ সবাই জাম বাঁচবে, এটা তো দুর্ভোগ বাড়বে আরো। এদিকে সংকটকে অজুহাত দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হলে সেটি আইনগত অপরাধ হবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির সংসদ সদস্য এবং মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এমপিদের সংসদীয় রীতি অবহিত ও অভিজ্ঞতা বিনিময়ে এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব গ্রহণেরও আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ। কাঙ্ক্ষিত সেই অধিবেশনে যোগ দেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, যাদের অনেকের রয়েছে আগের অভিজ্ঞতা, আবার প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন অনেকেই। তাই প্রথম অধিবেশন সামনে রেখে নতুন সংসদ সদস্যদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। শুক্রবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে 2 দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যরা। এতে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সংসদ সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনা দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। 2 দিনের কর্মশালায় প্রথম দিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের সংসদ সদস্যরা অংশ নেন। কর্মশালা শেষে এমপিরা জানান সংসদ মানুষের কল্যাণে কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে সকল কার্যক্রম করি এবং জনগণকে যাতে আমরা সেবা দিতে পারি সেই মানসিকতা নিয়ে যাতে আমরা কাজ করি। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজের কেন্দ্রবিন্দু করা, দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সে বিষয়ে অনেক দায়িত্ব আছে। এর আগে প্রশিক্ষণের প্রথম অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট 209 জন সংসদ সদস্যের মধ্যে 146 জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে
ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms, and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যেই প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে মেজরিটি পেতে দেয়া হয়নি। এ মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রতিবাদ সভায় বক্তব্য দেন তিনি। সাবেক দুই উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, পরিকল্পিতভাবে নির্দলীয় সরকারের উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারের মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হয়েছে। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। অর্থাৎ আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। সাবেক দুই উপদেষ্টা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। 24 না থাকলে আজকের যমুনাও নাই, 24 না থাকলে কোনো ইন্টারিম গভর্নমেন্ট নাই, 24 না থাকলে 26 সালের কোনো নির্বাচন নাই। এই সব কিছুর ভিত্তি হচ্ছে 24। সুতরাং আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবে না, আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারের সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাটশিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরো আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তি উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় রাজধানীর তুরাগের কামারপাড়ায় একটি বাসায় বিস্ফোরণে নারী শিশুসহ 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 7 জনের অবস্থাই আশঙ্কাজনক। শুক্রবার রাতে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে গেলে 2 শিশু ও এক অন্তঃসত্ত্বা নারী সহ দগ্ধ হন একই পরিবারের
9 সদস্য সহ মোট 10 জন। দগ্ধদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখছেন সন্ধ্যার সময়। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়ছে বাংলাদেশ। দুপুরে ম্যাচ হওয়ায় মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বাংলাদেশ অধিনায়ক আফ্রিদা। পরের ম্যাচে ভালো করার প্রত্যাশা তার। অন্যদিকে গোলরক্ষক মিলি চোট নিয়েও খেলেছেন ম্যাচ। যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমাদের পরের ম্যাচে যেন ভুল ত্রুটিগুলো না করি, উজবেকিস্তানের সাথে যেন ফাইট করতে পারি। যেহেতু নর্থ কোরিয়া ওয়ার্ল্ডের 9 নম্বর র্যাঙ্কিং টিম, তো অবশ্যই ওরা ভালো খেলবে আমরা জানি, তারপরে আমরা ফাইট করার চেষ্টা করছি। ওয়েদারটা একটু বেশি গরম ছিল, কারণ দুপুরবেলা খেলা, দুপুরে রোদটা করা হয় একটু বেশি, তো রোদ ছিল, আমরা মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করি। পার্থে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো কিছু। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চান না আরাঘচি। জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি। ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি। আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। এবং মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী। দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে থাকছেন আলিশা ইসলাম। ধন্যবাদ রুদ্র। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।